যে কারণে প্লেট ভূত্বকের মধ্যে আপনার হচ্ছে ভূমিকম্পের শক্তি জমা হয়, সেই শক্তিটা আমরা পরিমাপ করেছি। বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার জন্য দুটা উৎস রয়েছে। আসলে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ দেশ নয়। যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আজ হোক কাল হোক বা আগামী 50 বছর পরে হোক, এটা বের হবেই। এখানে যেহেতু আমাদেরকে আগাম সংকেত দেয় না, সেই জন্য কিন্তু একটা স্যার যেটা বলে অনেক প্রস্তুতিটাই কিন্তু আমাদেরকে এই ঝুঁকি কমিয়ে আনতে পারে। আর ভূমিকম্প যেহেতু মানুষ মারে না, যখনই কোনো ভূমিকম্প হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে। ঢাকা এমন একটা জায়গা যেখানে রাস্তায় দাঁড়াবে সেটা আরও বড় ঝুঁকিতে হয়ে যাবে। মহড়া জিনিসটা যদি আপনি ভালোভাবে দেন তাহলে আপনার প্যানিকটা কমে যাবে আসলে। অধ্যাপক সৈয়দ ডক্টর হুমায়ুন আখতার, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই সহজভাবে সাধারণ মানুষের জানার জন্য। আমি একটু জানতে চাই যে বাংলাদেশের আসলে যে ভূতাত্ত্বিক অবস্থান এবং ভূমিকম্পের যে প্রেক্ষাপট, সেটির বিশ্লেষণ যদি একটু করতেন। আমরা আসলে কতটা ঝুঁকিতে রয়েছি, কোন কোন এলাকা, সহজভাবে যদি একটু। আসলে সুন্দর প্রশ্ন। যে একটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন ধরে 2 দশকের উপরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে আমরা গবেষণা করে আসছি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা প্লেটের গতি এবং যে কারণে ভূত্বকের মধ্যে আপনার হচ্ছে ভূমিকম্পের শক্তি জমা হয়, সেই শক্তিটা আমরা পরিমাপ করেছি। সেই হিসাবে আমরা এবং আমাদের গবেষণার ফলাফল আমরা নেচার জিও সায়েন্স 2016 সালে আমরা প্রকাশ করেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে এবং আমাদের গবেষণার যে অভিজ্ঞতা, তাতে হচ্ছে বা আমরা সুনির্দিষ্টভাবে যেটা বলেছি যে বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার জন্য দুটা উৎস রয়েছে। একটা হচ্ছে ডাউকি ফল্ট আমাদের উত্তরে, আপনার মেঘালয় পাদদেশে, আপনার শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট পূবে চলে গেল ভারতের ভিতরে। আর একটা হচ্ছে সিলেট থেকে আপনার কক্সবাজার টেকনাফ পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল আছে, এটা হচ্ছে বার্মা প্লেটের মধ্যে পড়ে, এটাকে বলা হয় সাবডাকশন জোন। এইখানে আসলে সবচাইতে বেশি আপনার শক্তি জমা হয়ে রয়েছে এবং এই সাবডাকশন জোনটা শুরু হয়েছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ যে হাওর, সেই হাওর হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে চলে গেছে। এর পূর্ব প্রান্তটা হচ্ছে বার্মা প্লেট, পশ্চিমটা হচ্ছে ভারতীয় প্লেট। তো এখানে আপনার যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে, গত 1000 বছরে এই শক্তিটা বের হয় নাই। আমরা হয়তো প্রতিনিয়ত অনেকেই বলে থাকি যে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ এলাকা। আসলে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ দেশ নয়। এখানে হলো স্বল্প ভূমিকম্প হয় আর কি, অতি মাঝামাঝি। যেটা হয় দূরেরগুলো হয়, আমরা অনুভব করি। কিন্তু এটাই হচ্ছে, যেহেতু ভূমিকম্প খুব একটা হয় না, এটাই হচ্ছে আমাদের জন্য ভয়ের কারণ। যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আজ হোক কাল হোক বা আগামী 50 বছর পরে হোক, এটা বের হবেই। এখন শুক্রবারে যে ভূমিকম্পটা হলো, সেটা হয়তো এটার একটা আলামত যে আমরা যেটা আমাদেরকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ যে শক্তিটাকে আটকে রয়েছে, সেটা একটা পয়েন্টে বের হয়ে গেল, সাবডাকশন জোন থেকে একটা পয়েন্টে বের হয়ে গেল। এখন হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আরও বড় শক্তিটা বের হবে ভবিষ্যতে। 1762 সালে রাখাইনে 8.8 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তার অনেক বছর পর 1918 সালে, 100 বছরেরও কিছু বেশি সময় পর, নেত্রকোনায় অঞ্চল বলা হচ্ছে, ওই অঞ্চলে 7.2 এরকম একটি মাত্রার ভূমিকম্প হয়েছিল। আমি একটু সাম্প্রতিক সময় আসতে চাই। ঢাকা এবং নরসিংদীতে 5.7 মাত্রার একটি ভূমিকম্প সাম্প্রতিক সময়ে হয়েছে। স্যার, আপনার কাছে একটু আমি জানতে চাই যে বড় আকারের ভূমিকম্পের পরে আমরা দেখলাম যে যে প্রাণহানি হলো, তাতে আতঙ্ক ছড়িয়েছে বেশ। আতঙ্কিত হয়ে অনেকের আহত হয়েছে, নিহতের সংখ্যাও হয়েছে। এবার বড় আকারের ভূমিকম্পের পর উদ্ধার কাজের জন্য আমাদের সক্ষমতাটা আসলে কতটুকু? না, ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটা কোনো আগাম সংকেত দেয় না আসলে। আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম দুর্যোগ আমরা ফেস করছি, যেমন আপনার বন্যা, তারপরে কালবৈশাখী আছে, এখানে জলোচ্ছ্বাস, এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশ। কিন্তু এই ভূমিকম্প দুর্যোগ মানে বড় এক্সপিরিয়েন্স মানে ইদানিংকালে হয় নাই। সেই জন্য কিন্তু আমরা যেহেতু এগুলো দেখা হয় না, দেখি নাই বড়, এই জন্যই এগুলোর ব্যাপারে প্রস্তুতিও কিন্তু এখন ওইভাবে নেওয়া হয় না আসলে, কারণ ইমাজিন করতে পারছি না আসলে। সুতরাং এখানে যেহেতু আমাদেরকে আগাম সংকেত দেয় না, সেই জন্য কিন্তু একটা স্যার যেটা বলে অনেক প্রস্তুতিটাই কিন্তু আমাদেরকে এই ঝুঁকি কমিয়ে আনতে পারে। তো এখন দুই রকম আছে মনে করেন এখানে প্রস্তুতির ক্ষেত্রে আছে। একটা হলো আপনার কিভাবে আমরা ভূমিকম্প, যেহেতু মানুষ মারে না, ভূমিকম্পের
দুর্বল স্থাপনার মাথায় পড়েই মানুষ বা চাপা পড়েই মানুষ মারা যাচ্ছে আসলে। সুতরাং আমাদের দেশে যে নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা কোড ফলো করছে না, অথবা কোড ফলো করার বাধ্যবাধকতা নাই, এবং সেখানে মানুষের কোড ফলো করার একটা ফাঁকি দেওয়ার একটা শিথিলতা আছে। এই সব মিলেই কিন্তু আমরা ঝুঁকির মাত্রাটাও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের এই ভূমিকম্পের জন্য যে রেগুলেটরি বডি আছে রাষ্ট্রের, তারাও কিন্তু তাদেরও গাফলতি আছে। সুতরাং এখানে যে আমরা যে বলবো, আপনি যেটা বললেন যে কতটুকু রিস্কগুলো আছে, বিশেষ করে শহর এলাকা ঢাকা যেহেতু আমাদের খুব জনবহুল ঢাকা, চিটাগং, অন্যান্য যেগুলো আছে সিটি যেগুলো আছে, এখানে কিন্তু অনেক বিল্ডিং হচ্ছে যে অপরিকল্পিতভাবে হচ্ছে, এগুলো কিন্তু রাস্তাঘাট সামনে নাই, এবং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে স্ট্রাকচারালি সাউন্ড করো না। এগুলো যে স্ট্রাকচার যেটাকে বলা হয় যে কাঠামোগতভাবে এগুলো অ্যাপ্রুভাল নাই, স্ট্রাকচারে কত সাউন্ড আছে স্ট্রাকচারালির জন্য, যেখানে আমরা শুধু আর্কিটেকচারাল ডিজাইন নিয়েই কিন্তু রাজুক পাস করে, যেটা কাঠামোগতভাবে কিন্তু দেখা হয় নাই। সুতরাং এগুলো কীভাবে তদারকি হয় না এইভাবে, এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু মানুষ পড়ে মারা যেতে পারে আসলে। সুতরাং আমরা দেখেছি যে আপনি যেটা বললেন যে যখনই কোনো ভূমিকম্প হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং মানুষ দৌড়াদৌড়ি করছে, এটা কোনো প্রয়োজন নেই আসলে। কারণ আমরা সেটাই কিন্তু দেখেছি, যেমন ইউনিভার্সিটি এলাকায়, তারপর দেখলাম কয়েকটা জায়গায় আমরা হোস্টেলে দেখলাম মানুষ লাফ দিয়ে যাচ্ছে, আর এগুলো তো এখন বাসা বাড়িতে দেখা যাচ্ছে মানুষ নিচে দাঁড়ায় যাচ্ছে। এখন ঢাকা এমন একটা জায়গা যেখানে রাস্তায় দাঁড়াবে সেটা আরও বড় ঝুঁকিতে হয়ে যাবে, কারণ রাস্তায় আপনার রেলিং ভেঙে পড়বে মাথায়, অত ফুলের টপ পড়বে, অত এয়ার কন্ডিশনিং মাথায় এসে পড়বে, এরকম একটা সেকেন্ডারি দুর্যোগ রয়ে গেছে আসলে। সো তারপরও বলবো যে এখানে ঢাকা যেহেতু একটা খুবই জনবহুল এলাকা, যেটা এখানে জনবহুল এলাকার মধ্যে এখানে আমাদের যে ইলেকট্রিক্যাল লাইন যেগুলো আছে, তারপর গ্যাসের লাইন, এগুলো কিন্তু খুবই অপরিকল্পিতভাবে আছে, এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে আসলে। সুতরাং আর্থকোয়েকের সাথে সাথে এখানে একটা বড় এফেক্ট হবে আসলে, যেটা আমরা ফায়ারের সেটা একটা বড় এফেক্ট। সুতরাং ওভারঅল দিক থেকে আমরা মানুষের যেটা বলবো যে অ্যাওয়ারনেসটা খুবই অভাব রয়েছে, বিশেষ করে যে আমরা যেহেতু কখনো দেখা হয় না ভূমিকম্প, কী করতে হবে সেটা কিন্তু আমাদের পাবলিক যেটা কমিউনিটি থেকে আরও অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। সেখানে হয়তো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আসলে। তো আমরাও যেহেতু এখন একটা বড় একটা ধাক্কা খেয়েছে মানুষ, এর আগেও কিন্তু হয়েছে, কিন্তু এই ব্যাপারেও কিন্তু যেহেতু আমরা এখনও লেসন নেইনি আসলে, তো আমরা যেটা আমাদের এখনও অনেকাংশে বাকি আছে, যেখানে আমরা আমাদের আশেপাশে কিন্তু অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে, যেমন আপনার নেপালে হয়েছে, বার্মাতে হয়েছে, এখান থেকে কিন্তু একটা বড় একটা লেসন নিতে পারি আসলে আমরা, বিশেষ করে যে সমস্যাগুলো কী হচ্ছে এখানে। তো এখানে আমরা তারা কিন্তু অ্যাটলিস্ট মনে করেন যে আমাদের কমিউনিটি প্রিপেয়ারনেসে তারা কিন্তু ওখানে দিয়েছে। শুধু এখান থেকে আমরা কমিউনিটি প্রিপেয়ারনেসের জন্য কিন্তু আলাদা কোনো বাজেটের প্রয়োজন নাই এখানে। অ্যাটলিস্ট মনে করে আমরা যদি আপনি যেটা বললেন যে বিশেষ করে যদি একটা পারিবারিকভাবে কী প্রস্তুতিগুলো আছে, দেন আমাদের কমিউনিটি প্রিপেয়ারনেস, অর্গানাইজেশনাল প্রিপেয়ারনেস, ন্যাশনাল প্রিপেয়ারনেস, এগুলোকে যদি আমরা টেক কেয়ার করতে পারি, আমার কী পরিকল্পনা আছে, কন্টিনজেন্সি প্ল্যান যেগুলো বলি আমরা, এই কন্টিনজেন্সি প্ল্যান যেগুলো প্ল্যানের মধ্যে আছে, এটুকু যদি এক্সিকিউশন রাখতে পারে, মাঝে মাঝে মহড়া দিই, তাহলে হয়তো মানুষের যে এই ভীতিটা কমে আসবে, এবং যার যার করণীয় সেটা কিভাবে কাজ করবে সেটা একটা বড়। এই ধরনের মহড়া যখন বড় ধরনের দুর্যোগ হয়, যেমন অগ্নিকাণ্ড কিংবা এই ধরনের ভূমিকম্প হয়, তখন আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেন, সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা কি এগুলো নিয়ে ভাবেন? এটা ধরো যে জন্য কিন্তু একটা দরকার হলো কি, একটা রাষ্ট্রের সেফটিটা কিন্তু রাষ্ট্রের যে যন্ত্র আছে তাকে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, এবং সেখান থেকে কিন্তু একটা বাধ্যবাধকতা করতে হবে আসলে, যেমন প্রত্যেক স্কুল, কলেজে, হসপিটাল বলেন আপনি, কমিউনিটি সেন্টার, অথবা এই যেটা আছে কমার্শিয়াল বিল্ডিং, মাঝে মাঝে মহড়ার প্রয়োজন রয়েছে। কিন্তু এখানে হয়তো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সে মাঝে মাঝে করা হয়, কিন্তু সবাই করতে চায় না, কারণ এটা ঝামেলা মনে করার সময়। কিন্তু আপনি অন্যান্য বিদেশে যান, স্যারও বলতে পারবেন যে জাপানে হোক, অন্য জায়গায় যায়, সেখানে কিন্তু তারা কিন্তু রেগুলার মহড়া দিচ্ছে। কারণ মহড়া জিনিসটা যদি আপনি ভালোভাবে দেন, তাহলে আপনার প্যানিকটা কমে যাবে আসলে। আপনার কী করণীয় আসে, যে মানুষ প্যানিক হয়ে যাচ্ছে, এই জন্য লাভ দিচ্ছে কিন্তু আপনি যেটা বললেন। সুতরাং আমরা রেগুলার যদি মহড়া করতে, এবং রাষ্ট্রযন্ত্র থেকে যদি সরকারিভাবে যদি একটা শক্তভাবে বলা হয় আর কি এখানে, এবং আমাদের মিডিয়ার মাধ্যমে, আরও অ্যাপসের মাধ্যমে যদি মানুষকে যদি একটা অ্যাওয়ার্ড করা হয়, আমার মনে হয় মহড়াটা কম্পালসারি করতে পারলে অবশ্যই আমার মনে হয় যে মানুষের যে এই প্যানিকটাতে চলে আসবে, এবং অ্যাটলিস্ট কিছুটা মনে করেন প্রিপেয়ারনেসের একটা ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবো আমরা।